দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি মহাশ্বেতা দেবীর লেখা একটি গল্প দুজনে এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন। আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প দুজনে। একজন এলেন কেষ্টনগর লোকালে, আর একজন এলেন কল্যাণী লোকালে। একজন আর একজনকে দেখতে পেয়েই উঠে আসছিলেন, আর একজন হাত নেড়ে বসতে বললেন। তারপর হাতের ব্যাগের ভারে হাঁপাতে হাঁপাতে কল্যাণী এসে রমেশের পাশে বসলেন। কতক্ষণ এসেছ? এই তো এলাম। সঙ্গে ওগুলো কি? সজনে ডাঁটা। ওদের তো খাওয়া হয় না এসব। রাখো তো, বইই মরবে। তোমার ছেলের বাড়ি সজনে ডাঁটা রাঁধবে কে? ফেলেই দেবে। তুমি কিছু আনোনি? কি আনতাম? মুড়ির মোয়া? তাও করতে পারেনি অনু। ওর ছেলের জ্বর, সময় পায় না। আমারও তো সেই অবস্থা। তনু বলে, তারা কি পাঠায় যে তুমি বয়ে বয়ে নিয়ে যাও? খুব কথা শোনায় না? রমেশের গলাটা বড় অসহায় শোনায়। না, তেমন কি আর। তনু তো বরাবরই জানো। জামাই কি বলে? সেই এই কথা, বাড়ির ব্যবস্থা হলো? হ্যাঁ গো, বাড়ির ব্যবস্থা হবে। সবই তো বিনুর হাতে। একেবারে সব তুলে দিলে? তা কি করতাম? রমেশ মৃদু হাসলেন। বলেন, চলো দোকানে গিয়ে চা খাই। তোমার তো চায়ের শখ আজও আছে। দুজনেই যেন জেনে শুনেই অভিনয় করছেন। কল্যাণী ছেলে মানুষের মতো বলে চলেন। চলো, তাই চলো। চায়ের সঙ্গে ওই যে মচমচে বিস্কুট, চা খাওয়ালে পানও খাওয়াতে হবে। হাসিতে ছলছল করেন কল্যাণী। যেন তার বয়স ৭২ নয়, যেন রমেশ ৭৭-এ বুড়ো নন, যেন ছেলেমেয়েরা ওদের আলাদা আলাদা দুটো মেয়ের বাড়িতে থাকার ব্যবস্থা করেননি, যেন মাসের প্রথম শনিবার ওরা ছেলের কাছে টাকা নিতে আসেন না। সবটা যেন ভীষণ মজা। রমেশও সহাস্যে বলেন, খাওয়াবো পান। ভাবো কি, প্রতিদিন গোপাল ভাণ্ডারে খাতা লিখি, রীতিমতো ৫০ টাকা রোজগার করি, পকেটে পয়সা আছে বই কি। আমি তো কিছুই করি না। তনুর সংসারে রাধো, তার ছেলে মেয়ে দেখো, ভেবে দেখো মাস গেলে টাকা চাইতে পারো কি না? তাই চাওয়া যায়? চাইলে বুদ্ধির কাজ করতে। চা খেয়ে পান চিবোতে চিবোতে দুজনে এগোলো। শিয়ালদা থেকে বাস ধরে যাদবপুর, তারপর রিক্সা চেপে গল্ফ গ্রিন। কোম্পানির দেওয়া ফ্ল্যাট, ডুপ্লেক্স বাড়িতে ওরা নিচেই বসে থাকেন। নিচের ঘরটা বসার ঘর। বিনুদের কাছে কত রকম লোক আসে, রবিবার বলে কথা। আর একটা ছোট ঘরও আছে, সেই ঘরে দুটি ঝি থাকে। সেই ঘরে উঠে যেতে হয় লোক এলে। বিনুকে নিচে পাওয়া যায়। নন্দিতা অনেকক্ষণ বাদে ভেবেচিন্তে নেমে আসে। তারপর আহারাদি। একটি করে খাম পায় দুজনে। রমেশের বুক ধুকধুক করে। হৃৎপিণ্ড অথবা হৃদয় এত চাপ আর সইতে পারে না। বড্ড আগেই রমেশের দৌড় শুরু হয়েছিল তো। হৃদয় বা হৃৎপিণ্ড অনেক ব্যবহারে এখন জীর্ণ। খাম খুলে কি দেখবেন? এবার ১৫০ নেই, ১০০ আছে। খাম খোলেন না, অত ছোট হতে পারেন না। তারপর দুজনে
আবার রিকশা চেপে বাসে চড়ে শিয়ালদা যান। নন্দিতা বলে, ট্রেনে যাদবপুর আসতে পারেন না? রমেশ মৃদু হাসেন। ওই বাস রিকশা, কল্যাণীকে কিছু বেশিক্ষণ কাছে পাওয়া। একটি রাতও থাকতে বলে না বিনু। শিয়ালদায় কল্যাণীকে ট্রেনে তুলে চলে আসেন রমেশ। নিজে দাঁড়িয়ে থাকেন ট্রেনের জন্য। রিকশায় চেপে রমেশ বলেন, ওদের দোষ নেই কল্যাণী, আমারই দুর্বুদ্ধি। কেন যে ওদের কথা শুনতে গেলাম। কল্যাণী তেমনি হেসেই বলেন, বার্ধক্যে শুনতেই হয়, কিন্তু আমরা তো না শুনতেও পারতাম বলো। এখন ভেবে কী লাভ, শুধু দুজনে যদি একসঙ্গে থাকা যেত। কল্যাণী সে কথা চাপা দিয়ে বলে ওঠেন, দেখো দেখো আম গাছটায় কত মুকুল ধরেছে। আর মুকুল। দুজনের মনেই গোড়াবাজার ছাড়িয়ে জমিদারি এলাকায় অনেকখানি জমির ওপর একতলা বাড়িটি ভেসে ওঠে। তিনটি আম গাছ, একটিতে আর ফল ধরে না। বহরমপুরের পৈতৃক জমি ছিল বলে সস্তার দিনে রমেশের বাবা যে 4 কামরার একটা বাড়ি তৈরি করেন, রমেশের সময়েই তার জীর্ণ হয়ে যায়। তবু নিজের বাড়ি বলে কথা। ছেলে মেয়ে চলে গেল, নিজেরাই ছিলেন, থাকতেই পারতেন। বিনু একদিন অনেক স্বপ্ন এনে হাজির করেছিল, রমেশকে ভাসিয়ে দিয়েছিল। রীতিমতো সম্মেলন বসে গিয়েছিল। বিনু, অনু আর তনু। 8 কাঠা জমির ওপর 2 কাঠা জোড়া বাড়ি, তাও ঝুরঝুরে। বাবা যে পেনশন পায় তাও নয়। একটা বড় কোম্পানির মেজ সাহেব বিনুর মুখে এ কেমন কথা। বিনু কোনো কাজ পাচ্ছিল না বলেই তো রমেশ বাপ হয়ে সেই আশ্চর্য আত্মত্যাগটা করেছিলেন। ডাক্তারি সার্টিফিকেট দিয়ে নিজেকে আর কর্ম করিতে অক্ষম বলে সকলের হাতে পায়ে ধরে নিজেকে রিটায়ার করিয়ে বিনুকে ঢোকালেন বিদ্যুৎ বোর্ডে। টাউনেই চাকরি, এমএলএ চেনা। রমেশবাবুর বাবা ছিলেন নামকরা হেডমাস্টার। বিনুর চাকরিটা করে দিতে তুলারামবাবু বলেছিলেন, এটা যে কি করলেন মশাই। ভুল করলাম? আজকাল ছেলে কি বাপকে দেখে? ধুর মশাই, আমার বিনু তেমন ছেলেই নয়। দেখুন, এখানেই থাকবে, সাইকেলে অফিস যাবে, এখন তো এমন সুযোগ ভাবাই যায় না। দেখুন, রাজনীতি করা ছেলে। না না, তেমন রাজনীতি বিনু করে না। ভালোই তো। বিনু তেমন রাজনীতি কখনোই করেনি, যার জন্য বিপন্ন হতে হয়। ও যে তাদের সঙ্গে থাকতো, তাদের মন জোগাতো। কোথা থেকে কি যোগাযোগ করেছিল ওই জানে। কেমন করে ওই আমদানি রপ্তানি অফিসে ঢুকে গেল, ঢুকিয়ে দিল পরিমল, যে নাকি মস্ত বিড়ি মার্চেন্টের ছেলে, এবং বিড়ি নামের গন্ধ কাটাতেই বোধহয় কলকাতায় এক বিদেশি জেনারেটর কোম্পানির এজেন্ট হয়েছে। বিনু যখন বলেছিল কাজ ছেড়ে দিচ্ছে, রমেশবাবুর মাথা ঘুরে গিয়েছিল। বসে পড়েছিলেন চৌকিতে। তার মানে 3 বছরও তো হয়নি। তাতে কি, কোনো গোলমাল হয়েছে? কল্যাণী বলেছিলেন, বল বাবা, তোর বাবাকে বল, ওনার সঙ্গে সকলের চেনা আছে, দরকার হলে কালুবাবুকে বলবেন। সম্পূর্ণ অচেনা এক বিনু অচেনা গলায় হেসেছিল, তাচ্ছিল্য ভরে, ঘর দৌড় কাঁপিয়ে। কালুবাবুটাবু আউট মা, ওসব বুড়ো হাবড়া খাদিমার্কা নেতারা আউট, এখন সব অন্যরকম। নয় তাই হলো, কাজ ছাড়বি কেন? অনেক ভালো কাজ পেয়ে গেছি। রমেশবাবু তখনও বোঝেননি। কি কাজ? কত বেতন? সরকারি কাজের মতো সিকিউরিটি আছে? পরিমল নাচায় আর তুইও নাচিস? সিকিউরিটি? এই ভাঙা বাড়িতে থাকো, এই পচা টাউনে বাস করো, এটা কি জীবন?
চাও তুমি? আমি জীবন কাটাইনি? কাটিয়েছ পোকামাকড়ের মতো। বিনু, কার সঙ্গে কথা বলছিস? তোর জন্য লোকটা চাকরি ছেড়ে দিল, তোর মুখ চেয়ে। বিনু ভীষণ রাগে বলেছিল, সেজন্যই তো, আমার জন্য উনি একটা মস্ত ত্যাগ করেছেন। সে কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে, আমি সহ্য করতে পারছি না। পরিমল, পরিমল একটা ধান্দাবাজ ছেলে। আজ যে মাসে 20,000 কামাচ্ছে, কোম্পানির পয়সায় জাপান যাচ্ছে, সল্টলেকে যে বাড়ি করেছে। আরে তোমাদের বুঝতে হবে যে আমি কত লাকি। পরিমল আরও ওপরে উঠছে, আরও ওপরে উঠবে, মন্ত্রীদের সঙ্গে ওঠে বসে। আমরা আমরা কি করব? আমি টাকা পাঠাবো। তুই কি পাবি যে পাঠাবি? শুরু করছি তো 3,000-এ। বিনু বিজয় গর্বে হেসেছিল। 3,000? এটা শুরু, এরপরে আমিও উঠব। এমনি করেই বিনু চলে যায়। আর শহর শুদ্ধ চেনা মানুষ রমেশকে বলতে থাকে, শতপুত্রের সম এক ছেলে তোমার, লাইন ঠিক ধরে ফেলেছে। তোমার মতো ভাগ্যবান কে? না, 500 টাকা প্রতি মাসে এসেছে। 2 বছরের মাথায় বিনু বিয়েও করেছে। গাড়ি চালিয়ে দার্জিলিংয়ে মধুচন্দ্রিমায় যাবার সময় নন্দিতাকে দেখিয়ে নিয়ে গেছে। থাকতে পারেনি। ফারাক্কায় ডাকবাংলো বুক করা আছে। নন্দিতা ঠিক 8 ঘন্টা ছিল। দেয়ালে অনুতনুর বিয়ের বসুধরা চিহ্ন দেখে বলেছিল, কি অপূর্ব, হিন্দু বিয়ে। আর বাড়িটা দেখে বলেছিল, কি অপূর্ব, যেন পথের পাঁচালী সিনেমার মতো। সন্দেশ, নিমকি, রসগোল্লা কিচ্ছু খায়নি নন্দিতা। কল্যাণী ওকে বসিয়ে শাখা কিনে এনেছিলেন, পরিয়ে দিয়েছিলেন। শাঁখ বাজাবেন, 5 জনকে ডাকবেন, ওরা সেই সময়ই দেয়নি। বিনু বলেছিল, নন্দিতা আমাদের জেনারেল ম্যানেজারের মেয়ে, ও নিজেও একটা ব্রিটিশ ফার্মে চাকরি করে। ঘোড়াটে মুখ হেসে নন্দিতা বলে, করতো, হ্যাঁ এখন আর। রমেশবাবু বলেছিলেন, বিয়ের পর আর না, না, যখনই চাইবে কাজ ঠিক পেয়ে যাবে। হুশ করে গাড়ি চালিয়ে ওরা চলে গিয়েছিল। গাড়িতে উঠে বিনু বলেছিল, বিয়েটা হঠাৎ হলো, তাই জানাতে পারিনি, কিছু মনে করো না। রমেশবাবু বারবার মাথা নেড়েছিলেন। এমন যে হয়, এমন যে হতে পারে, সবই ওনার অজানা। এই বিনুই কি তবে অনুতনুর বিয়েতে কোমরে গামছা বেঁধে মাছের টুকরো গুনে গুনে তুলেছিল? বলেছিল কাপড় চোপড় কিনবে বিমলের দোকানে, ও সস্তায় দেবে। বীরনগরে অনু শ্বশুরবাড়ি আর কল্যাণী ঘোষপাড়ায় তনু শ্বশুরবাড়ি, এই বিনুই যেত। টাউনের লোকও বলল, বিনু খুব রাইস করেছে। অনুতনুও বলল, দাদাই দেখালো। রমেশ বলেছিলেন, কল্যাণী, আমি তুমি যতদিন, তারপর ওরা এই বাড়িতে পাও রাখতে আসবে না। তাই আর আসে? যা যা হয় করবে। বিনু কিন্তু মাঝে মাঝে আসতো। ফারাক্কা যাবার পথে, মালদা যাবার পথে ঝিলিক দিয়ে যেত। কল্যাণী আর রমেশ সে সময়টা খুব কাছাকাছি আসেন। রমেশ বুঝতে চেষ্টা করতেন তাদের কি কি অসহ্য লাগতো বিনুর কাছে। কেন সে নোঙর কেটে বেরিয়ে গেল? কেন? কিসের জন্য? কল্যাণীর হাতের শুক্তো খেয়ে তার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরে যেত। সাধ্যে কুলালে তিনি নতুন বাজার থেকে ইলিশ কিনতেন। আমের দিনে পিতৃপুরুষকে আম উৎসর্গ করে আম মুখে দিয়ে বলতেন, এই কি সদৌলা, বহরমপুরের আমেও ভেজাল ঢুকে গেল। সাদৌলা আনতেন বাবা, আমের গায়ে টিকিট মারা থাকতো। ঘড়িতে 1টা বাজলে খাবেন।
বাড়ির বাগানে হেঁটে বলতেন, এই গাছটায় ফল দেয় না, আর আমি মরলে এই গাছের কাঠে। এসব কি খুব মন্দ জিনিস? মানুষকে উঠতে দেয় না? সূর্যও ওঠে, মানুষও ওঠে। মানুষরা এখন সূর্য হতে চায়। বিনুদের কাছে ওঠার মানে হলো টাকা, গাড়ি, বাড়ি, সম্পদ। দুঃখের কথা হলো রমেশও নিজেকে কোনো দিন গরিব ভাবেননি। একসময় প্রাইভেট বিদ্যুৎ সরবরাহ কোম্পানিই ছিল, পরে সরকার বিদ্যুৎ নিয়ে নিল। সরকারি কাজ করছি, নিজের ভিটেই থাকি, বাগানের কোণে চালা করে দিয়েছি, হলধর রিক্সা টানে, ওর বউ কাজকর্ম করে। আমি একজন ভদ্রলোক, শান্তিতে আছি। বিনু যে শান্তিকে এমন তুচ্ছ ভাবল, তাকে বলল, পোকামাকড়ের মতো জীবন কাটাচ্ছ পচা টাউনে। তুলারামের ছেলে খেলারামও উঠেছে, সেও সেদিন বলে গেল, এখন মুষ্টি ভিক্ষায় তুষ্ট থাকলে চলবে না কাকাবাবু। বাড়িটুকু, চাকরিটুকু, ওই টুকুটুকু করতে করতেই বাঙালির শেষ হলো। এখন বড় স্বপ্ন দেখতে হবে, বড়ভাবে ভাবতে হবে। আপনারা বড্ড সেকেলে হয়ে আছেন। চলতে চলতে রমেশ বললেন, খেলারাম আমাকে সেকেলে বলেছিল, মনে আছে? ওহ, ছোড়ার বাক্য কি! কল্যাণী তরুণীর মতোই হেসে বললেন, সেকেলেই তো। নতুন ছাদের ফ্ল্যাটে থাকবে, ফ্যাশানি ঘরদোর হবে, সেটা ভাবতেই পারছো না। তুমি ভাবতে পারছো? এই দেখো, কবে আর আমি কি ভেবেছি বলো? তুমি ভাবিয়েছ, আমি ভেবেছি। হ্যাঁ, রমেশবাবুই ভেবেছিলেন। বিনু, তনু, অনু, নন্দিতা সকলে উঠেছিল বিনুর গাড়িতে। বিনুর এই গাড়িটা আরও নতুন, আরও বড়। ড্রাইভারের পোশাক দেখে কল্যাণী বলেছিলেন, চা নিন। বিনু বলেছিল, অবাক করে দিলাম তো মা, 2টো ইলিশ এনেছি। আর তনুটা কিনলো কাঁচা আম, মাছ ভাজা, মাছের পাতুরি আর কাঁচা আমের ঝোল। রাতে হবে খিচুড়ি। নন্দিতা বলেছিল, ডিভাইন। রাতে থাকবি তো? জায়গা কোথায়? কেন, ঘর বিছানা সবই তো আছে। গরম লাগবে মা, আমি আর নন্দিতা ট্যুরিস্ট লজে চলে যাব, সঙ্গে ড্রাইভারও যাবে। যা বুঝিস। তনু কল্যাণীতে বিশ্ববিদ্যালয়ে অফিস কর্মী, ওর স্বামী অধ্যাপক। ওরা যেই বাড়িতে থাকে সেই চমৎকার বাড়িটি কিনে নিচ্ছে। অনুর স্বামী কৃষ্ণনগরে পূর্ত বিভাগে কর্মী, ইউনিয়ন নেতা। বীরনগরে অনুর শিক্ষিকা, জবরদস্ত গৃহিণী। শ্বশুরবাড়ি ছেড়ে ওখানেই একতলা বাড়ি করেছে, গোছানো সংসার। বিনু আর নন্দিতার 2 ছেলে, অনুর 1 ছেলে 1 মেয়ে, তনুর 2টিই মেয়ে। বিনুর 2 ছেলেই কোথায় যেন কোন পাহাড়ের দেশে বোর্ডিংয়ে থাকে। পৌত্রদের রমেশ ও কল্যাণী বার 2 দেখেছেন। সত্রাজিৎ, শত্রুজিৎ ওরফে বাণী ও বনি। ঠাকুরদা ঠাকুমার বাংলা কথা বোঝেনি, ওরাও ওদের কথা বোঝেননি। বোর্ডিংয়ে না রাখলে নাকি নন্দিতার ভীষণ পরিশ্রম হয়, খুব ব্যস্ত সামাজিক জীবন তো ওর। তাছাড়া বাপকে বাড়িতেও পার্টি দিতে হয়, ছেলে মেয়েদের ওসব দেখা ভালো নয়। বিনু বলেছিল, অমন স্টেটে স্কুল, কলকাতায় তো অত সব নেই, পাহাড়ে চড়বে, খেলাধুলো করবে। রমেশ ভেবেছিলেন, কৃষ্ণনাথ কলেজিয়েটে পড়ে বিনুই যদি এতদূর উঠে যেতে পারে, ওর ছেলেরা এভারেস্ট অবধি উঠবে। তা এবারে ছেলে মেয়ে বউকে কাছে পেয়ে কল্যাণী আর রমেশ খুবই অভিভূত হয়ে যান। নন্দিতার কাছে সবই অপূর্ব। মাটিতে বসে খাওয়া, মাছের তেল, কি লাভলি। মা, আপনি স্বচ্ছন্দে কলকাতার কোনো পচা জায়গায় বেঙ্গলি রান্নার ক্লাস করাতে পারেন। তনু বলেছিল, মা ক্লাস করাবেন? রমেশ বলেছিল, মন্দ নয়। খাওয়া দাওয়ার পর বিনু রমেশকে স্বপ্ন দেখাতে বসে।
এ বাড়িটার বয়স তা 100 তো হবেই, বা বেশি কিছু। জমি 10 কাঠা, জানোই তো। শোনো, পরিমল আর আমি এখন বাড়ি তৈরির প্রমোটার। কলকাতায় 2টো বাড়ি তুলেছি। তোর নিজের? না না, 10 তলা বাড়ি, 40টা করে ফ্ল্যাট থাকছে। এটা সাইড বিজনেস। মনে হচ্ছে এই ব্যবসাটাই শেষ অবধি। 2টো বাড়িতেই আমাদের একটা করে ফ্ল্যাট থাকছে। তুমি তো থাকো কোম্পানির ফ্ল্যাটে। ভাড়া দিয়ে দেব। কত টাকা পাবো জানো? না। যাগে, এই বাড়িটা কি করবে? আমি কিছুই করব না। আমাদের পর তোমরা যা করার তাই করবে। না, বিনু আবার আর এক রকম গলায় বলেছিল। তোমরা আমাদের জন্য অনেক করেছো। আমরা তোমার অকৃতজ্ঞ সন্তান। এখন আমরা চাই শেষ জীবনটা তোমরা একটু ভালো থাকো। আমরা তো ভালোই আছি। না বাবা, একে ভালো থাকা বলে না। হাউজিং এখানকার সবচেয়ে বড় সমস্যা। বিনু বলে এবং কিছুক্ষণ চুপ করে থাকে। রমেশ যেন গুরুত্বটা বোঝেন, সেই জন্য নিঃশ্বাস ফেলে বলে, বড় সমস্যা? মানুষের আবাসনের জন্য ছেলের এই উদ্বেগ দেখলে রমেশ অবাক হন। বাসস্থান না থাকা বড় কষ্ট। আমার তো বাড়ি আছে। আমরা মনে করি এই বাড়িটা ভেঙে এখানে স্বচ্ছন্দে চমৎকার 8 তলা বাড়ি তোলা যায়। প্রতি তলায় 4টে করে ফ্ল্যাট হবে। 1 তলা বা 2 তলায় তোমাদের, আমার, অনুর, তনুর একটা করে ফ্ল্যাট থাকবে। আমি তো বাস করতে আসছি না। আমার ফ্ল্যাটের ভাড়া তোমরা পাবে। চমৎকার নতুন বাড়িতে থাকবে, আরাম পাবে। 1 তলায় থাকলে তো একটু জমিও কম পাবে। কি বলো? হলধরের কি হবে? হলধর একদিন বাড়ির মালিক হবে, সেই ভয়েই বিনুকে এখন তাড়া করছে। বিনু সহাস্য মুখে বলে, ফ্ল্যাটের চাকরদের ঘর, কল, পায়খানা ওটার আলাদা ব্যবস্থা দেওয়া হবে। ওরা তোমার ভাগের ঘরটাতে থাকবে। সে তো অনেক টাকার ব্যাপার বাবা। যারা এক একটা ফ্ল্যাট 1.5 লাখ টাকায় কিনবে, তাদের টাকা দিয়েই বাড়ি হয়ে যাবে। সে তুমি বুঝবে না। বাড়িটার নাম মুছে যাবে কেন? ঠাকুরদার নামটাই থাকবে, সরোজ ভবন। আমরা যাব কোথায়? কয়েক মাসের তো ব্যাপার। তুমি আর মা অনুতনুর কাছে থাকবে, আমি খরচ দিয়ে দেব। বিনু আর পরিমলের বিপি হাউজিং অত্যন্ত ঝটপট কাজ করছে। কলকাতায় তোমায় শিলাদিত্য আর সাথী অ্যাপার্টমেন্টটা দেখিয়ে দেব, দেখলেই বুঝবে। দেখি, ভাবি। রমেশ ভাবছিলেন আর ভাবছিলেন। বিনু আসছিল আর আসছিল। অবশেষে একদিন রমেশ রাজি হলেন। দুজনে এক জায়গায় থাকছেন না, তাও তো বেশি দিনের ব্যাপার নয়। সে সময় অনু আর তনুর কত কথা। আমার ছেলে মেয়ে দাদুকে পেলে বর্তে যাবে। বহরমপুরে এলেই তো কত আনন্দ করে, তাই কি আনতে পারি? আমার 4টে ঘর, বড় বারান্দা, শ্বশুরবাড়ির জমজমাট। আমার মেয়েরাও দিদিমাকে খুব ভালোবাসে গো। মায়ের কাছে থাকলে ওদের শিক্ষাও ভালো হবে। সঙ্গ বলে কথা। জামাইরা কি মনে করবেন? কিসের কি, দাদা তো হাত খরচা দেবেই। আর তোমাদের আশীর্বাদে আমাদের তেমন অবস্থাও নয় বা মনও নয় যে বাবা মা থাকলে সেটা ভার বা বোঝা মনে করব। কল্যাণী বোকার মতো বলেছিলেন, যার যার বাড়ি আছে, এখানে ফ্ল্যাট নিয়ে করবে কি? বিনু বলেছিল, ওটা ওদের প্রাপ্য মা। এমনি করেই শুরু হয়েছিল অধ্যায়। কল্যাণী আর রমেশ দুজনেই দুজনকে ছেড়ে থাকেননি কখনোই। অনু, বাবার জন্য ইসবগুলের ভুসি বেজাস। সে লোক কিন্তু মশলা ঝাল খায় না। তুমি ভেবো না তো মা, বাবা কি খায় তা আমি জানি না। তনুও তোমাকে দেখবে। বাবা ওখানে যাবে, আমি এখানে আসব,
তোমাকে নিয়ে যাব। বিনু বলেছিল, আরে আমি যাব, তোমরা আসবে, সেই তো বহরমপুরে পড়েই আছো, এই বাবদে খানিক ঘোরাও হবে। পিবি কোম্পানি, না বিপি কোম্পানির কথা চলছিল যতদিন, ততদিন রমেশ আর কল্যাণীর আদর ছিল খুব। বিনু মাসে মাসে টাকা দিচ্ছে। তনু বলে, বাবা সকালে হাঁটো, ছেলে মেয়েকে সেই জবা কুসুম শঙ্কাশং মন্ত্রটা শিখিয়ে দিও তো, ভালো জিনিস ওরা শেখে না। অনু কিঞ্চিত গুঁপো ছিল, সূর্যমন্ত্র শিখতে ওদের ঝোঁক থাকা স্বাভাবিক নয়। দুজনেই ক্যাসেটে হিন্দি গানের অনুরক্ত। রমেশের ধারণা ছিল জামাই অফিসে যক্ষরক্ষ এবং বাড়িতে অতীব নিরীহ। পরে বুঝলেন জামাইয়ের কোণের ঘরে আত্মনির্বাসন থাকার কারণ প্রত্যহ একই সঙ্গে কারণ সেবা ও শ্যামার তৈলচিত্র পূজা। কেননা খেতে বসে সে একদিন রমেশকে বলল, যতদিন পারিস খেয়ে নে বেটা, তোর বেটিকে তো তুই চিনিস না, আমি চিনি। অনু কি দুঃখী? অনু কি নীরবে নির্যাতিতা? তাও তো নয়। সংসারে তার প্রবল আসক্তি এবং অচিরে যে সে বহরমপুরে ফ্ল্যাট পাচ্ছে সে কথা জামাইকে যথেষ্ট শোনায়। জামাই বলে, দুহিতা হলেই বাপকে দুইবে, তুমিও দুইছ, আমার মেয়েও দুইবে। তনু ও কল্যাণীকে কম যত্ন করেনি। তনু বড়ই কৃপণ, লোকজন রাখে না, নিজেই রাধে, ঠিকে ঝি দিয়ে বাড়ি চালায়। কিন্তু কল্যাণীর জন্য পাকা পেঁপে, সন্দেশ, পানের সরঞ্জাম কোনো ত্রুটি রাখেনি। ওর কষ্ট দেখে কল্যাণী হেঁসেলের ভার নিয়েছিলেন। পি এবং বি উভয়ই যতদিন মিলিত ছিল ততদিন রমেশ ও কল্যাণীর ওই নির্বাসনটাও ছিল খেলা খেলা। বাড়ি হবে, ওরা চলে যাবেন, কিন্তু উভয়ই এখন মুখ দেখা দেখি নেই। সেই থেকে ক্রমে ক্রমে অবস্থাটা বদলে গেছে। রমেশ অনেকবার বলেছেন, আমরা চলে যাই বিনু, আমরা মরে গেলে যা ইচ্ছে করো। তা হয় না বাবা, বাড়ির তো কিছুই হয়নি। হবে কেন? জমিদারি এলাকার কি চটক আছে? লালদিঘির ওধারে পরিমল জমি কিনেছে, আমাদের ফ্ল্যাটের মক্কেলদের ভাগিয়ে নিয়েছে। আমিও করব, দেখিয়ে দেব। তোমার ঠাকুরদার যেমন কাণ্ড, জমি কিনল তো কিনল ওইখানে। জমিদারি এলাকার মানে পথ খারাপ, বিদ্যুৎ কম, মাঝে মাঝে বস্তি। রমেশ খুবই বিব্রত বোধ করেন। কিছু একটা করতে হবে, মাসে মাসে টাকা দেওয়াও তো 150 করে 300। বিনুর বাড়ির কাজের মেয়ে দুটি পায় 250 করে। নন্দিতার কুকুরের খরচও বোধহয় 500। রমেশের মনে হয় একদিন কল্যাণীকে তিনি ঘরে এনেছিলেন। কল্যাণী তার পরম অনুগত স্ত্রী। সেই কল্যাণীকে তিনি একটি জটিল আবর্তে ফেলে দিয়েছেন, নিজেও তলিয়ে যাচ্ছেন নিচে। বাবা ও মা অস্থায়ী নন, স্থায়ী এখন। জানার সঙ্গে সঙ্গে অনু আর তনুও বাস্তববাদী হয়ে যায়। বাবা যখন আছেন, বাজার দোকানটা, রোজ মাছ না খেলে এই বয়সে ভালো। মা রান্নায় অত তেল ঢেলো না। দাদা তো দিচ্ছে, এই রবিবার মাংসটা নয় মা আনাক। এসব কথা দুজনের মনেই ভাসে আর ডাকে, কল্যাণী বলো না। সেই সিনেমাটার মতো হয়ে গেল সব। কোনটা গো? মনে করতে পারি না। ছেলেটা আর মেয়েটা, হ্যাঁ, স্টেশনে দেখা করত আমাদের এই বয়সে। কল্যাণী মুখ অন্যদিকে ফেরান, আসতে বলেন, বাড়ি এসে গেছে, আর কথা থাক। তখন যে সব দিয়ে দিলাম। তনু বলেছিল, মা তোমার যে ক্যাশ সার্টিফিকেট ছিল সেই টাকাটা ধার পেলে বাড়িটা সারাতাম। ওই তো 6000 টাকা, তাও চায় বলছিল। হ্যাঁ, 3 জনকে ভাগ করে দিয়েই আমরা। থাক থাক, চলো।
বাড়িতে ঢুকতে আজকাল রমেশের পা ওঠে না। ঢোকার সঙ্গে সঙ্গে একটা হাসির হররা কানে আসে। বাইরের ঘরে অবাক দৃশ্য, ক্যাসেটে বাজনা, হাসির হররা, বিয়ারের মগ হাতে কয়েকটি নারী ও পুরুষ। বিনু মুখটা হাঁ করে ও বন্ধ করে। নন্দিতা গ্লাসটি নামিয়ে রেখে চলে। একদম মনে ছিল না। এই যে এনারা বিনুর মা আর বাবা, এনারা আমাদের নতুন ব্যবসার পার্টনার, নন্দিতা প্রমোটার্স অ্যান্ড হাউজিং। আসুন আসুন। এগুলো কি? সজনেটার ব্যাগটা দেখে নন্দিতা হেসে বলে, ভীষণ হেলথ বাতিক বিনুর মার। বিনু চাপা গর্জনে বলে, ওগুলো কিচেনে নিয়ে যাও। সত্যি মা, তোমাদের এই স্মল টাউন মেন্টালিটি। নন্দিতা ওদের ঠেলতে থাকে ও বলতে থাকে, আসছি ভাই রীতা, এইসব সবুজ সবুজ জিনিস কি যে ভালো। রীতা চেঁচিয়ে বলে, জলদি এসো। আসছি, সব সময় এইসব জিনিস। ওনাদের ঘরে ঢুকিয়ে নন্দিতা দরজা বন্ধ করে। তারপর বলে, চিঠি পাননি? কিসের চিঠি? বাহ, আজ আসবেন না, সকালে লোক আসবে, আমরা বাইরে খাবো। আমি নিজে বিনুকে দিয়ে লিখিয়েছি, পোস্ট করেনি নিশ্চয়ই। কল্যাণীর মাথা ঘোরে। রমেশ ক্ষীণ স্বরে বলেন, পাইনি তো, পেলে কি আর এখন? আর এলেন যদি এমন জঘন্য পোশাকে, আমরা কি টাকা দিই না? রীতা অলসো আমার কাজিন, ওরা যে কি ভাবলো, আমি যে কি বলবো। এই সময় দড়াম করে বিনু ঢোকে। এসবের মানে? শুনেছ ওরা নাকি চিঠি পাননি। সব বাজে কথা। বাজে কথা নয় রে বাবা, চিঠি পায়নি। বিনু খুব নাটকীয়ভাবে চুলের মুঠো করে ছাড়ে। তারপর বলে, নি যাও ওখানে, আমি দেখছি। পকেট থেকে অনেক 100 টাকার নোট বের করে বিনু গুনে গুনে 300 টাকা দেয়। তারপর বলে, আমাকে যথেষ্ট বেইজ্জত করেছ, এই ঘর থেকে বেরিও না, দয়া করে আমরা না বেরোনো পর্যন্ত দয়া করে বেরিও না। মেরিকে বলে দিচ্ছি কিছু একটা রেঁধে দেবে। ছি ছি ছি, ওদের সঙ্গে ব্যবসায় নামছি, যাদবপুর, নিউ আলিপুর, বহরমপুর, বর্ধমান সর্বত্র হাইরাইস তুলব। রীতার নিজে কার মেয়ে জানো? ওদের সামনে এরকম পোশাকে সোশ্যাল ডিজাস্টার হয়ে গেল। বিনু বেরিয়ে যায়। ওরা বসে থাকেন বাক্যহারা হয়ে। যদি মিলিয়ে যেতে পারতেন, যদি পালিয়ে যেতে পারতেন। রমেশ মাথাটা হাতের ওপর রাখেন। মাথা ঘুরছে, জল খাবে? রমেশ মাথা তোলেন, বিচিত্র ও দুর্বোধ্য হাসেন। বলেন, না না, জল খাবো না, কথা বলো না, বসে থাকো। কিছুক্ষণ বাদে মেরি ঢোকে। নন্দিতার মায়ের সরবরাহ করা কাজের লোক। পরনে নাইলন, চুলে বেনি, ম্যাচ করা জামা, পায়ে চটি। সর্বদা সুসজ্জিত না থাকলে বিনুদের ইজ্জত থাকে না। খানা বানায় মেম সাব? রমেশ হাত নেড়ে না বলেন। বেরোবার দরজা তো একটা না? একই দরওয়াজা। ও ঘরে বাজনা, উদ্দাম বাজনা। মেরি বলে, পার্টি চলতা হ্যায়। হ্যাঁ হ্যাঁ, তুমি ওদিকে যাও, ওদিকে কত কাজ। স্ন্যাক্স তো বানা দিয়া। বেশ, এখন যাও। রমেশ রুমাল বের করে মুখ মুছছেন। বলেন, ওঠো, চলো, 12টা বাজে। ওরা যে চলোই না, ওরা এখন যদি দুটোয় বেরোয়। বিনু যদি, চলো দেখি, রমেশ চৌধুরী এখনো মরেনি। কিন্তু এখন ফিরলে তো মেয়েরা। ওঠো না। রমেশ ও কল্যাণী ওঠেন। দরজাটা ওরা ওদিক থেকেই বন্ধ করেছে। এখন রান্নাঘর দিয়ে বেরিয়ে বাইরের ঘর দিয়ে
ঘরে ভারী পর্দা, সিগারেটের ধোঁয়ায় কুয়াশা। বিনু বলে, আরেকটা নাও। আরে নাও না, আরে নাও না, কিচ্ছু হবে না। সেই ঘরেই ঢোকেন রমেশ ও কল্যাণী। এ কি তোমরা? চললাম বিনুবাবু, নমস্কার। হাত জোর করে বিনুকে নমস্কার করে বেরিয়ে যান রমেশ ও কল্যাণী। এ ঘরে সবাই নিমেষের জন্য স্থির চিত্র হয়ে থাকে। বিনুর মুখটা বোকা বোকা দেখায়। পথে বেরিয়ে রিকশা, তারপর যাদবপুর স্টেশন। স্টেশনের কাছে একটি খাবারের দোকানে ঢোকেন রমেশ ও কল্যাণী। মিষ্টি দই 100 করে, 2টো রাজভোগ। আগে 2 গিলাস জল দিও ভাই, বড় পিপাসা। কয়েক ঘন্টা আগেকার হাস্যমুখী কল্যাণী এখন নির্বাক। খাও খাও, সময় নেই। কল্যাণী আসতে বলেন। কোথায় যাবে? কোনো কথা নয়। তারপর শিয়ালদা। রমেশ টিকিট কেটে আনেন। বলেন, চলো বসি গিয়ে। তুমি কি করছো বলবে? তোমাকে নিয়ে পালাচ্ছি। এই অধিকার কি শুধু তরুণ তরুণীদের একচেটিয়া? আমি আর তুমি পালাচ্ছি। কোথায়? সেই বিনুর ভাষায় পচা শহরে। জামা কাপড় পারলে হলধর নিয়ে আসবে, পারলে ওরা দিয়ে যাবে। জামা কাপড় কিনে নেব, গরিবরা যেমন কেনে। তারপর 4টে ঘরের দরকার কি? 2টো ভাড়া দেব, বাইরের আঙিনায় দোকানঘর তুলে দেবো 4টে। তুমি থামো তো, মদন বক্সি আছে, হাসির বর আছে, ঠিক ব্যবস্থা করে দেবে। কিন্তু ছেলে মেয়ে, নো অ্যাপার্টমেন্ট, দান দাতব্য করে যাব, যা হয় করব। তুমি আমাকে কি ভাবো? কালই উকিল বাড়ি যাব। কল্যাণীর বুক মথিত করে বড় নিশ্চিন্তের একটি নিঃশ্বাস উঠে আসে। তিনি রমেশকে চমকে দিয়ে হেসে বলেন, পান কিনে নাও বাপু, পথটা কি শুকনো মুখে যাব? রমেশ হাসেন, বলেন, কাল বিনুবাবু চমক খাবে, তারপর মজাটা দেখো। কল্যাণীও হেসে ফেলেন। 77 বছরের এক কালো পাকানো বুড়ো আর 72-এর এক বুড়ির হাসিতে এমন ঢলাঢলি আর গলাগলি দেখে মাথার ওপরের ঘড়িটা অবাক হয়, আর লালগোলা প্যাসেঞ্জার এসে পড়ে। এমনভাবে চলেন ওরা যেন শুধু ওনাদের দুজনের জন্যই ট্রেনটা এসেছে। শুনছিলেন মহাশ্বেতা দেবীর লেখা গল্প দুজনে। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন। আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।